বাংলাদেশে আসলে বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে কিন্তু আমরা জানি যে আসলে এই পার্টিকুলারলি হসপিটালিটি ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি। এখন হসপিটালিটি ইন্ডাস্ট্রির তো আসলে অনেকগুলো কম্পোনেন্ট আছে বা সাবসেট আছে। এখানে হোটেলস আছে, রেস্টুরেন্টস আছে, ইভেন আপনি যদি বলেন যে আমাদের যে বিভিন্ন হসপিটালসগুলো আছে সেখানেও কিন্তু আসলে ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ হসপিটালিটি ইন্ডাস্ট্রি, তাই না? তো সেক্ষেত্রে আসলে প্রচুর কর্মসংস্থান কিন্তু এই সেক্টরে তৈরি হয়। আগে আসলে এই সেক্টরগুলিতে যখন রিক্রুটমেন্ট হতো সেটা একেবারেই ইনফর্মাল রিক্রুটমেন্ট হতো। আপনারা জানেন যে অনেকে হয়তো পরিচিত লোক বা সেভাবে নিত, কিন্তু এখন কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই একটা ফর্মাল প্রসেসে এই অর্গানাইজেশনগুলো হায়ার করে সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি গেট দ্য বেস্ট পিপল ফ্রম দ্য মার্কেট। তো সেই জন্য আমরা দেখেছি যে এই মার্কেটের ক্ষেত্রে ডিমান্ড আছে, ডিমান্ডের কোনো সমস্যা নাই। বাংলাদেশে যেহেতু প্রচুর আমাদের রেস্টুরেন্টস, হোটেলস তৈরি হয়েছে গত কয়েক বছরে, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও আমরা জানি কক্সবাজার, সিলেট বা ইভেন এখন অন্যান্য জায়গাতেও কিন্তু প্রচুর হোটেল তৈরি হচ্ছে। তো এখানে প্রচুর একটা ডিমান্ড আছে। সমস্যাটা কিন্তু আসলে মাছ মোর সাপ্লাইয়ের, আমাদের অবজারভেশন অনুযায়ী। এখন সাপ্লাই বলতে আমরা হচ্ছে মেইনলি স্কিল পিপল সাপ্লাই। তো এই জন্য কিন্তু আসলে আমরা দেখবেন এখন আমাদের যে ইভেন্টগুলো আমরা করি রেগুলার, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র কিছু কোম্পানিকে ডাকলাম, ডেকে তোমরা হায়ার করো, সেটা তো বিডি জবসের মাধ্যমেও করে। আমরা কিন্তু এখানে কোম্পানিদের সাথে সাথে আমরা প্রচুর ইনস্টিটিউটকেও আমরা ইনভলভ করি, এবং আপনাদের যারা এখানে কমিউনিটি আছেন, প্রফেশনাল কমিউনিটি, ওনাদেরকেও আসলে আমরা ইনভলভ করি সো দ্যাট এই মানে আমাদের আসলে সাপ্লাই সাইডটা বাড়ে। হ্যাঁ, কারণ আপনারা জানেন এটা মার্কেট, এখন আপনারা জানেন অয়েল ক্রাইসিস, আপনারা লাইনে দাঁড়ায় থাকছি আমরা। তো এটা কেন? কারণ ডিমান্ডের জায়গায় আছে, কিন্তু সাপ্লাই কম বলেই না একটা ক্রাইসিস তৈরি হয়, তাই না? তো সেরকম আমাদের যদি বলি স্কিল প্রফেশনালদের ক্ষেত্রেও একই কথা। ডিমান্ড আছেই এবং ডিমান্ড আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আমাদের সাপ্লাই সাইডটাই সমস্যা। তো আমরা এই জন্য সাপ্লাই নিয়ে আসলে এখন বেশি ফোকাসড। এখন সেই জায়গাটাতে আপনারা অলরেডি দেখেছেন এখানে আমাদের বেশ কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারা কাজ করছে, এবং আপনারা যারা এখানে জব সিকার তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যাতে তারাও এই অর্গানাইজেশনগুলোতে তারা একটু খোঁজ নেয় কী টাইপের ট্রেনিং এখানে অ্যাভেলেবেল আছে। এবং যারা আসলে ট্রেনিং ইনস্টিটিউট প্রোভাইডার আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে আপনারা শুধু ট্রেনিং অফার করেন না, সাথে গাইডও করেন, তাকে আসলে তার ক্যারিয়ারটা কীভাবে এখানে তৈরি করা যায় সেই গাইডেন্সটাও আপনারা করেন। এখানে যারা কমিউনিটি আছেন তারাও কিন্তু এখানে অলরেডি এই কাজটা করছেন। তো এই জন্য আমি জাস্ট একটু বলবো, শুধু শেফ না, এখানে যেহেতু হসপিটালিটি ইন্ডাস্ট্রি নিয়ে আরও অনেক ধরনের প্রফেশনাল আছে, বাট হয়তো আমরা শেফ নিয়েই কথাটা বেশি বলছি। একটা ব্যাপার শুধু আমি অ্যাডিশনাল বলবো যে আসলে এই আমরা যদি দেখি যে আপনারা জানেন যে বাংলাদেশে এখন প্রায় 1.5 কোটির মতো মানুষ কিন্তু দেশের বাইরে আছে। এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হায়েস্ট। আমাদের টোটাল পপুলেশন প্রায় 18 কোটি, তার মধ্যে 1.5 কোটি মানুষ, প্রায় 7 থেকে 8% লোক কিন্তু দেশের বাইরে আছে, এবং সেটা সারা বিশ্বের প্রায় 100-150 মতো কান্ট্রিতে কিন্তু আছে। মিডল ইস্ট তো আমরা জানি, মিডল ইস্ট ছাড়াও ইউরোপ, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রিতে আছে। বাংলাদেশ আসলে এমন কোনো স্টাডি এখনও হয়নি যে আসলে এই যে 1.5 কোটি মানুষ বিদেশে আছে তারা আসলে কে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে। আমরা জানি যে কে কোন দেশে আছে, কিন্তু কে কোন ইন্ডাস্ট্রিতে আছে সে সম্পর্কে কিন্তু সেই লেভেলের কোনো স্টাডি সরকারি বা বেসরকারি পর্যায়ে হয়নি। বাট আমার একটা ধারণা যে এই যে 1.5 কোটি মানুষ আছে, এই 1.5 কোটি মানুষের মধ্যে মিনিমাম 20 থেকে 25% কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছে। আপনি এখন যদি ইতালিতে যান, ইতালিতে দেখবেন যে ইতালির যে কোনো রেস্টুরেন্টেই দেখবেন বাংলাদেশি শেফ বা বাংলাদেশি মানে লোক ওই রেস্টুরেন্টগুলিতে আছে। আপনি মালয়েশিয়া যান, দেখবেন মালয়েশিয়া যে কোনো হোটেলে যান, দেখবেন সেখানে বাংলাদেশি কিন্তু হাউসকিপার, বাংলাদেশি ম্যানেজার আছে। মিডল ইস্টে যান, সৌদিতে যান, দুবাইয়ে যান। দুবাই অবশ্য এই মার্কেটগুলো বেশি একটু ইন্ডিয়ানরা ক্যাপচার করে রেখেছে, বাট আমার ধারণা সেইখানেও বাংলাদেশি প্রফেশনালসরা এই হসপিটাল ইন্ডাস্ট্রিতে ঢুকছে। তো এই আমি যদি বলি 1.5 কোটির প্রায় 20%, মানে প্রায় 30 লক্ষ, তাই না? 1.5 কোটির সাথে যদি বলেন 30 লক্ষ কিন্তু অলরেডি প্রফেশনালস দেশের বাইরে আছে আমাদের এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। এখন এদের কিন্তু একটা বড় অংশ কিন্তু আসলে তারা আগে থেকে ট্রেন ছিল না, বা আগে তারা জানতো না যে এখানে আসবে। তারা যে কোনোভাবেই হোক
ম্যান পাওয়ার এজেন্সির মাধ্যমে হোক বা দালালের মাধ্যমে হোক তারা কিন্তু গেছে, এবং আমরা জানি অনেকে আনফর্চুনেটলি অনেক কঠিন পথ পাড়ি দিয়েও যায়, অনেক ক্ষেত্রে হয়তো ইলিগালিও যায়। আমরা প্রায়ই দেখি যে ভূমধ্যসাগরে লোকজন মারা যাচ্ছে, বাংলাদেশে মারা যাচ্ছে, এটা আসলে খুবই মানে মর্মান্তিক একটা ব্যাপার। বাট ওইখানে যাচ্ছে কেন? একটা ডিমান্ড আছে বলে। কিন্তু সাপ্লাইটা আমরা আসলে যদি ফর্মাল সাপ্লাই করতে পারতাম, যে আমরা যদি এখানে তাদেরকে বাংলাদেশ থেকেই ট্রেনিং দেওয়াতে পারতাম, হ্যাঁ, একটা ইন্টারন্যাশনাল লেভেল হোক বা লোকাল লেভেলের হোক, একটা সার্টিফিকেশান করাতে পারতাম, তাহলে কিন্তু তারা এইভাবে তারা যেত না, তারা কিন্তু ফর্মাল ওয়েতেই প্রসেস অনুযায়ী যেত। তো সেই জায়গাটা তো আসলে আমাদের দেখবেন, আমরা আসলে বিডি জবস, যদিও বিডি জবস মেইনলি জব লোকাল জব মার্কেট নিয়েই কাজ করে, কিন্তু রিসেন্ট সময়ে আমরা আসলে ওভারসিজ জব মার্কেট নিয়েও চেষ্টা করছি। মানে আমরা কিন্তু আসলে ডাইরেক্ট অন্য বিদেশি কোম্পানির হয়ে কাজ করতে চাই না, বা ওইটা আমাদের প্ল্যানও না। আমাদের প্ল্যানটা মানে ইচ্ছাটা হচ্ছে মাঝপরে যেটা বললাম সাপ্লাই সাইডে আপনাদেরকে হেল্প করা, কারণ বিডি জবসে আপনারা জানেন প্রায় 50 লক্ষর মতো লোক আছে, এর মধ্যে বাংলাদেশে এখন তো জব মার্কেট প্রায় মানে 30-40%-ই কোনো জব নাই, এবং একটা বড় অংশ ইয়াং, ইউনিভার্সিটি থেকে পাস করছে, কলেজ থেকে পাস করছে। তো এটা বড় একটা বেকারত্বের সমস্যা, এবং এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে সেই মানে কোনো ডিগ্রি নিয়েছে, কলেজ হোক ইউনিভার্সিটি হোক। তা আমরা তো আসলে ওদের প্রতিও আমাদের একটা দায়িত্ব আছে, হ্যাঁ। তো সেই জন্যই আমরা ওনাদেরকে, যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আছে তাদেরকে আসলে ইন্সপায়ার করার চেষ্টা করি যে তুমি যেই জায়গাটাতে গ্লোবাল এবং লোকাল ডিমান্ড আছে সেখানে তোমরা নিজেদেরকে স্কিল করো। হ্যাঁ, এখন স্কিলের তো অনেক পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যেটা এই ধরেন এই বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বা প্রফেশনাল স্কিল যেগুলি দরকার, শেফ হোক, হাউসকিপিং হোক, বা এরকম অনেক ধরনের আছে যেগুলো এই ইন্ডাস্ট্রি রিলেটেড। কিন্তু যদি বিদেশে যেতে চান এই পার্টিকুলার যে কোনো একটা স্কিলের সাথে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলটাও দরকার, যেটা নিয়ে আসলে আমরা দেখছি সরকারও রিসেন্টলি অনেক কথা বলছে যে থার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের বাইরে, কারণ আপনাকে বুঝতে হবে বাংলাদেশের 1.5 কোটি যে মানুষ আছে তারা যেই কান্ট্রিগুলিতে যায়, ধরেন 100টা কান্ট্রির মতো যায়, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 20-25টা কান্ট্রিতে ইংলিশ চলায়, বাট প্রায় 70-80টা কান্ট্রিতে কিন্তু ওই দেশের লোকজন কিন্তু আপনার কোনো ইংরেজি কথাই বলে না, ইংরেজি বুঝতেও পারে না। হ্যাঁ, আপনি ধরেন একটু আগে বললাম ইতালিতে একটা রেস্টুরেন্টে আপনি কাজ করবেন, তো ওখানে তো আপনার ইংলিশ কেউ বলতেই পারে না, অতএব আপনাকে ইতালিয়ানটা জানতে হবে, মিনিমাম জানতে হবে। জাপান, যেটা নিয়ে আমরা আপনি দেখবেন এখানে আমাদের একটা সেমিনারও আছে, সেখানকার বেশিরভাগ লোকজন কিন্তু জাপানে আপনার ইংরেজি বলতে পারে না, তারা আসলে জাপানিজ জানার লোকই চায়। এবং জাপান ইজ এ কান্ট্রি যেখানে আমি নিজেও গত 3 মাস আগে গেছিলাম, ওখানে সবচেয়ে বড় এখন গ্রোয়িং সেগমেন্টটা হচ্ছে বেসিক্যালি হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি, কারণ প্রচুর চাইনিজরা এখন অনেক রিচ হচ্ছে। চাইনিজরা আসলে মানে যদি ঘুরতে যায় তারা আসলে জাপানের মতো জায়গা যায়, ওখানে প্রচুর সুন্দর সুন্দর রিসোর্ট আছে, স্কি রিসোর্ট আছে, ওখানে তারা যায়। এবং বাংলাদেশেও কিন্তু আমি দেখেছি, বাংলাদেশে কয়েকদিন আগে একজন হলো, উনি নিজেই একটা রিসোর্টও দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের দেখা যাচ্ছে যে প্রচুর হসপিটালিটি ইন্ডাস্ট্রির উপর ওখানে অনেক মাস্টার্স প্রোগ্রামও হচ্ছে, এবং তারা বাংলাদেশ থেকে স্টুডেন্টও নিচ্ছে। তো এবং এখানে আজলিবের যারা আছেন তারা বলবেন যে একটা বড় অংশ কিন্তু প্রতি বছর জাপানে 10,000-এর বেশি, তাই না, 10,000-এর মতো বেশি এখন শুধু মানে ল্যাঙ্গুয়েজ, ওখানে যে ল্যাঙ্গুয়েজ শিখবে তারপরে একটা যে কোনো ভোকেশনাল স্কিল, এই শেফ বা অন্য কিছু তারা শিখে কিন্তু জাপানের জব মার্কেটে খুব ইজিলি কিন্তু চাকরি পাওয়া সম্ভব। বাট দুইটা জিনিস, একটা হচ্ছে কিছু স্কিল তার থাকতে হবে, সেই স্কিলটা আপনি এখানে শিখেন বা ওখানে যেয়ে শিখেন। বাট ল্যাঙ্গুয়েজটাও প্রাইমারিলি আপনারা এখানে শিখে গেলেন, পরে ওখানে 1.5 থেকে 2 বছরের একটা প্রোগ্রাম নিয়ে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এবং জাপান এমন একটা মার্কেট যেখানে আসলে অ্যাভারেজ স্যালারি অনেক বেশি, ইভেন স্টুডেন্ট অবস্থাও লোকজন কিন্তু যেই স্যালারি পায় বাংলাদেশ থেকেও কিন্তু একটা ভালো জব করে ওই স্যালারিটা পায় না। এনিওয়ে, আমি এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, অলরেডি একটা সেমিনার আপনার হবে, আপনার যারা আগ্রহ পার্টিকুলার জাপান মার্কেটে তারা এই সেমিনারটা পার্টিসিপেট করেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ইন্ডাস্ট্রিটা, হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা লোকালিতে যেরকম বাড়ছে, গ্লোবালিও ওরকম বাড়ছে। এবং আমাদের যেহেতু একটা বড় আমাদের একটা জনসংখ্যা আছে, ইয়াং পপুলেশন আছে, এদেরকে আমাদের বিদেশে নিতে হবে। এবং এই জন্য আসলে এই ইন্ডাস্ট্রিটা একটা ক্যান বি এ ভেরি গুড ইন্ডাস্ট্রি। কারণ আমরা যতই বলি না কেন আইটি ইন্ডাস্ট্রি বা অন্য ইন্ডাস্ট্রি, আমি নিজে আইটি ইন্ডাস্ট্রির লোক। এখন আপনারা জানেন এআই বা এইসব জিনিসগুলির জন্য কিন্তু
খুব তাড়াতাড়ি লোক যে সব চলে যাবে তা না, হয়তো আগে যেই পরিমাণ লোক দরকার তার থেকে এখন 10-15% লোক দিয়েই কিন্তু হয়ে যাবে। অতএব সেই জায়গাগুলি কিন্তু একটা বড় মানে আনএমপ্লয়মেন্ট জায়গা তৈরি হবে। কিন্তু হসপিটালিটি এমন একটা ইন্ডাস্ট্রি যেটাতে কিন্তু এআই সবচেয়ে কম এফেক্ট করবে। কারণ আপনি কি, হ্যাঁ, অনেকে তো বলতে পারে যে এখন তো এই কি আপনি রোবট দিয়েও মানে খাওয়া সার্ভ করে, অফকোর্স করা যায়, কিন্তু আপনি চিন্তা করেন একটা রোবট, ওই টাইপের একটা রোবটের যেই দাম, এটা কিন্তু আসলে হয়তো দেখানোর জন্য ভালো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসগুলি অত মানে ফিজিবল হবে না। এনিওয়ে, তো অতএব বাট এই জায়গাটাতে মানে লোকজন আসলে হসপিটালিটি মানে কি আমার একটা মানে এটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস। একটা কাস্টমার কোনো একটা রেস্টুরেন্টে আসবে, হোটেলে যাবে, সে এক ধরনের সার্ভিস চায়, পার্সোনালাইজ সার্ভিস। এখন সেটা কিন্তু সে একটা হিউম্যান থেকে এক্সপেক্ট করে, সেটা কিন্তু একটা রোবট দিয়ে আসলে হবে না, বা একটা এআই দিয়ে আসলে হবে না তা বলতেছি না, কিন্তু ওইটা অনেক কম পরের ব্যাপার আর কি। হ্যাঁ, তো সেই জায়গাটাতে এআই বা এই সকল জিনিসের কিন্তু ইম্প্যাক্টটা আমাদের এখানে জব ইম্প্যাক্টটা অনেক কম হবে, মানে কম হবে মানে ওই পরিমাণ ক্ষতি হতো, অনেক লোক মানে বেকার হয়ে যাবে, সেই সম্ভাবনাটা কম। অতএব এটার একটা ডিমান্ড কিন্তু তৈরি হবে। ইভেন লোকজন যখন দেখবেন লোকের মানে গ্লোবালি পার্টিকুলারলি উন্নত বিশ্বে যখন লোকের এআইয়ের জন্য আলটিমেটলি ওদের তো ইনকাম কমবে না, ওভারঅল জিডিপি তো কমবে না, কিন্তু ওদের আসলে কাজের অ্যামাউন্ট কমবে। কাজের অ্যামাউন্ট কমবে মানে হচ্ছে কাজের মানে সময়ও কমবে এবং এফোর্টও কমবে, অতএব তাদের হাতে সময় বেশি থাকবে। এখন একটা লোক ধরেন যদি সময় বেশি থাকে, সে কী করে? সে পরিবার পরিজন নিয়ে রিল্যাক্স করে সে একটা রেস্টুরেন্টে যায়, কোথাও ভ্যাকেশনে যায়। তো সেই জায়গাটাতে আপনার কিন্তু দেখবেন যে যত বেশি এই এআইয়ের এই টেকনোলজির ইম্প্যাক্ট হবে, তত বেশি কিন্তু লোকজনের মধ্যে এক ধরনের মানে এই রিক্রিয়েশন বা এই হসপিটালি ইন্ডাস্ট্রির ব্যাপারে একটা ডিমান্ডও তৈরি হবে। আই এম টকিং অ্যাবাউট 5 বছর, 10 বছর, 15-20 বছর। অর্থাৎ সেই জায়গাটাতে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা কোনোভাবেই মানে এটা ইভেন দিস ইজ গুড ফর দিস ইন্ডাস্ট্রি, এআই অ্যান্ড আদার থিংস আর গুড ফর দিস হসপিটালিটি ইন্ডাস্ট্রি। তো সেই জায়গায় যদি আমাদের স্কিল থাকে, আমরা নিজেদের তৈরি করতে পারি গ্লোবাল মার্কেটের জন্য এবং লোকাল মার্কেটের জন্য, তাহলে কিন্তু এখানে একটা ক্যারিয়ার অপরচুনিটির একটা বড় জায়গা থাকবে। এবং আমি জানি না বাংলাদেশে আসলে কেউ, সত্যি কথা বলতে, যদি কেউ শেফ বা এরকম হয় একটু ভালো লেভেল, মিনিমাম ভালো লেভেল শেফে কেউ বেকার থাকে, আমার চোখে পড়ে নাই। হ্যাঁ, অতএব আপনারা আরও ভালো বলতে পারবেন মানে কেউ যদি করে। আর আমাদের একটু আগে আপা যেটা বললেন যে বাংলাদেশি কুজিন বা এই যে জিনিসগুলিকে ছড়িয়ে দেওয়ার জন্য, আই কমপ্লিটলি অ্যাগ্রি। বাট এটা যে শুধুমাত্র বিদেশ থেকে লোক এনে বাংলাদেশের সরষা ইলিশ খাওয়াতে হবে তা কেন, তাই না? আমাদের যে এই দেখবেন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু আলটিমেটলি বাংলাদেশি লোকই থাকে, তাই না? লন্ডনে যেই রেস্টুরেন্টগুলো আছে, তো আমি মনে করি বাংলাদেশে যেই 1.5 কোটি মানুষ বিদেশে আছে সারা ওয়ার্ল্ডের, তো এদেরকেও আসলে আমাদের মানে হয়তো এনকারেজ করতে হবে যে তুমি শুধুমাত্র হয়তো বাঙালিদের জন্যই, ওইখানকার বাঙালিদের জন্যই একটা রেস্টুরেন্ট সে দিয়েছে, কিন্তু তাকে যদি আমরা একটু এনকারেজ করি, যখন রাষ্ট্রীয় সহায়তাও দেই, যে তুমি টার্গেট করো ওই দেশের লোককে, ওই দেশের লোককে তুমি টার্গেট করো। সে কথার কথা জাপানে, হ্যাঁ, জাপানে দেখা যায় যে নেপালিজরা কাজ করে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে বেশি, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে ওইখানকার বাংলাদেশি যারা কমিউনিটি আছে, তারা কিন্তু একটা ভালো পশ একটা রেস্টুরেন্ট করতে পারে, যেটাতে জাপানিজরাও খেতে আসবে। কারণ আমাদের তো অনেক অপশন আছে, তাই না? অনেক ধরনের এক্সোটিক ফুডস আছে যেগুলো আসলে সারা ওয়ার্ল্ডের লোকজন আসলে তেমন একটা জানে না। সেখানে দেখবেন লোকে ভিয়েতনামিজ খায় বা এইসব জিনিস খায়, কিন্তু বাংলাদেশি ফুডের যে ভ্যারাইটি আছে সেটা না। বাট এখানে একটা সাপ্লাই চেনের ব্যাপার আছে, কারণ আমাদের তো আসলে একটা বড় অংশ হচ্ছে মাছের ব্যাপার, তাই না? ফিশ, তো ফ্রেশ ফিশ আসলে যাতে পৌঁছাতে পারে, এগুলো একটা আমাদের অনেকভাবে এই সাপ্লাই চেনগুলোকে নিয়ে আসলে কাজ করার আছে। যাই ওটা আজকে আমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেইনলি ক্যারিয়ার। তো ক্যারিয়ার পার্সপেক্টিভে আমি শুধু রিকোয়েস্ট শেষ করব, যেহেতু আপনারা অনেকেই ব্যস্ত এবং আমাদের সেমিনারও আছে, এই ক্যারিয়ারটাকে ব্র্যান্ডিং করা, যেটা অলরেডি আসছে। আমরা চাই এই শেফ ক্যারিয়ারটা যে একটা খুব গ্লোরিফাইড ক্যারিয়ার, এটা আসলে যে নর্মালি বাবুর্চি হিসাবে যে আমরা যেভাবে অনেক ক্ষেত্রে একটু নাক ছিটকাই, সেটা যাতে না হয়। হসপিটাল ইন্ডাস্ট্রি, প্রতিটা জিনিস, দিস আর অল সার্ভিস ইন্ডাস্ট্রি, লোকজন শুড অ্যাকচুয়ালি রেসপেক্ট দিস প্রফেশনস। হ্যাঁ, তো সেটাও আমাদের আসলে একটা বড় ব্যাপার। আমাদের এই ফেয়ারগুলির মাধ্যমে আমরা চাই প্রতিটা জব, কোনো জবই আসলে ছোটোভাবে দেখার কিছু নাই, সেই জবগুলোকে যাতে লোকে রেসপেক্ট করে, সেটাও আমাদের একটা পার্ট। এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে, আমাদের অন্য অন্য ইভেন্টগুলোকেও আপনারা সহায়তা করবেন।